সো আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি এর কেমিক্যাল বন্ড অধ্যায়ের অবজেক্টিভ সমূহ। সো আজকের অধ্যায়ের অবজেক্টিভগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কেননা এই অবজেক্টিভগুলো তোমাকে খুবই ভালো করে ভাবতে হবে এবং এগুলো বুঝে শুনে তোমাকে দাগাতে হবে। আরেকটা বিষয়, কেমিক্যাল বন্ড সম্পর্কে তোমাদের যদি ভালো একটা আইডিয়া থাকে, অর্থাৎ কেমিক্যাল বন্ড সাধারণত তিন প্রকার তোমরা জানো: আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড মেটালিক বন্ড। এবং এই টপিকগুলো রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে তোমাদের যদি ভালো একটা ধারণা থেকে থাকে তাহলে শুধুমাত্র তোমরা আজকে এই অবজেক্টিভগুলো প্রপারলি বুঝতে পারবা। আর যদি ভালো আইডিয়া তোমাদের না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদেরকে কেমিক্যাল বন্ডের উপরে একটু স্টাডি করতে হবে, দেন তোমার জন্য এই ভিডিওটা তখন পারফেক্ট হবে। আমি টুকটাক অনেক কিছু আলোচনা করব, কারণ তোমরা জানো যে কেমিস্ট্রিতে যে কোনো কিছু আলোচনা করতে গেলে এর আনুষঙ্গিক অনেকগুলো টপিক আলটিমেটলি চলে আসে, তখন প্রায় সবগুলো টপিক নিয়েই আলাদাভাবে আলোচনা করতে হয়। সো আমরা দেখবো আজকে আমরা কী কী শিখতে পারবো। সো আজকে কেমিক্যাল বন্ডের আমরা অনেক কিছু জানানোর চেষ্টা করবো তোমাদেরকে, অর্থাৎ অবজেক্টিভ যত টাইপের অবজেক্টিভ আসতে পারে, ডিফিকাল্ট বা মোটামুটি ডিফিকাল্ট এরকম টাইপের যত অবজেক্টিভ আছে সবগুলো অবজেক্টিভ মূলত আমরা আজকে সলভ করবো। সো তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। কেমিক্যাল বন্ডের অবজেক্টিভগুলো খুবই সোজা লাগবে আশা করা যায়, তবে কেমিক্যাল বন্ড সম্পর্কে তোমার কিন্তু প্রপারলি ধারণা থাকতেই হবে, না হলে কিন্তু তুমি কিন্তু সবগুলো অবজেক্টিভ প্রপারলি বুঝতে পারবে না। সো বিষয়টা একটু মাথায় রাখবা, তাহলেই হবে। সো আমি তাহলে শুরু করতে যাচ্ছি। দেখা যাক ফার্স্টে আমরা কি জানতে পারি। কিছু অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে। সো তোমাকে এখন তাহলে এখানে কয়েকটা বিষয় আসতেছে যে নাইট্রোজেন এর যোজ্যতা স্তরে কয়েকটি ইলেকট্রন আছে বলতে কি বোঝাচ্ছে। তারা কিছু অপশনে দিছে 4টি, 5টি, 7টি, 9টি। এনিহাও আমাদের দেখতে হবে এখান থেকে আসলে এক্সাক্ট অ্যান্সার কোনটা এবং সেটা কেন, ওই অ্যান্সারটাকে আমরা কেন সঠিক বলতে যাচ্ছি। যেহেতু নাইট্রোজেনের কথা আসছে, সো আমি সেহেতু লিখলাম নাইট্রোজেন এর অ্যাটমিক নাম্বার 7। যদি ইলেকট্রোবিন্যাস করা যায় 1s2, 2s2, 2p3 আসবে। ওকে, এখন যেহেতু বলছে এর যোজ্যতা স্তরে, তাহলে আমাদের একটু পয়েন্ট টু পয়েন্ট জানতে হবে। আমরা অবজেক্টিভ শিখবো, একই সাথে আমরা এই অধ্যায়ের বেসিকটাও ভালো মতো জেনে রাখবো, তাহলে আমাদের অনেকটা লাভ হবে। আমরা ক্রিয়েটিভ কোশ্চেন যখন করবো তখন আমাদের জন্য বিষয়টা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এই জন্য বিষয়গুলো জানাটা খুব দরকারি। যোজ্যতা স্তর বলতে কোনটাকে বোঝায়? ফার্স্ট কোশ্চেন, যে যোজ্যতা স্তর বলতে অ্যাকচুয়ালি কোনটা বোঝাচ্ছে। একদম সিম্পলি তোমাদের যদি আমি বলি যে কোনো একটা মৌলের ইলেকট্রন কনফিগারেশন করবা, করার পর এর শেষ কক্ষপথ, এর একদম শেষ কক্ষপথ, এর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ যদি বিষয়টাকে পেঁচায় না বলে সিম্পলভাবে বলি, যোজ্যতা স্তর বলতে বোঝায় শেষ স্তরটা। কোনো একটা পরমাণুর শেষ স্তরটাকে মূলত বলা হয় যোজ্যতা স্তর। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে প্রথম স্তরকে যোজ্যতা স্তর কেন বলা হয় না, শেষ স্তরকেই কেন বলা হয়? তো এর ব্যাখ্যাটা এরকম, তোমরা কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখবা যে যখন একটা মৌল অপর একটা মৌলের সাথে যুক্ত হয়, যে কোনোভাবে যুক্ত হোক না কেন, যে কোনো প্রকার বন্ড ফর্ম করার মাধ্যমে যুক্ত হোক না কেন, ওই মৌলটার কিন্তু সর্বদা শেষ কক্ষপথ এবং অপর একটা মৌলের শেষ কক্ষপথের মধ্যেই কিন্তু ইলেকট্রনের মধ্যে আদান প্রদান বলো কিংবা শেয়ারিং বলো অর যে কোনো একটা কিছু আলোচনা করা হয়। অর্থাৎ আমরা সবসময় কিন্তু শেষ কক্ষপথ ইলেকট্রনগুলোকে নিয়ে আলোচনা করি। কেননা কারণ শেষ কক্ষপথে প্রত্যেকটা মৌলই চায় তার সর্বশেষ কক্ষপথে অষ্টক কাঠামো পূর্ণ করার জন্য। এখানে কিছু এক্সেপশনাল আছে, যেমন তোমরা জানো যে সকল মৌলের অ্যাটমিক নাম্বার খুবই কম, তারা চায় শেষ কক্ষপথে যদি 2টি ইলেকট্রন ফুলফিল করা যায়, অর্থাৎ তারা হিলিয়ামকে অনুসরণ করতে চায়। এই একটা বিষয় খেয়াল রাখবা। মোট কথা তোমরা দুইটা কথা শুনছো, অষ্টক তত্ত্ব এবং 2 এর নিয়ম। এই দুটো টপিকের মধ্যেই প্রত্যেকটা মৌল তার স্ট্যাবল অবস্থা সে যদি ক্রিয়েট করতে পারে তাহলেই সে হ্যাপি। ওকে, তাহলে এখন এখানে একটা মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাই তাহলে প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা মৌলের আসলে সবসময় শেষ কক্ষপথকে নিয়েই কেন আলোচনা করা হয়? এর পিছনে কিছু কারণ আছে। কারণ তোমরা কিন্তু জানো যে পরমাণুর সব থেকে কাছে যে কোনো একটা মৌলের সব থেকে কাছের যে কক্ষপথটা থাকে সেই কক্ষপথ কিন্তু নিউক্লিয়াস থেকে দূরত্ব খুবই কম থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের সব থেকে কাছেই কক্ষপথ থাকে। দ্যাটস ওয়াই ওই কক্ষপথে ইলেকট্রনটা কিন্তু খুবই পরিমাণ শক্তির টানে ওই নিউক্লিয়াস ইলেকট্রনটাকে নিজের কেন্দ্রের দিকে টেনে রাখে, যা তোমরা নিলস বোরের অ্যাটমিক মডেল থেকে জানতে পারছো। এই জন্য কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবসময় শেষ কক্ষপথে ইলেকট্রন যা থাকে এবং ওই শেষ কক্ষপথে আমরা আর্ট ফিল করার চেষ্টা করি।
যদি আমরা 8 ফুলফিল করতে পারি তাহলে আমরা ওই মৌলটাকে স্টেবল মৌল বলে বা ওই মৌলটা ওই অবস্থাতেই স্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে বলে আমরা ব্যাপারটাকে মেনে নিই। সো কয়েকটা বিষয় আমাদের জানা হয়ে গেল। তাহলে যেখানে আমরা ছিলাম সেটা হলো যে যোজ্যতা স্তর বলতে কি বোঝায়? যোজ্যতা স্তর বলতে বোঝায় কোনো একটা মৌলের শেষ কক্ষপথ বা শেষ শক্তি স্তর এর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে তাকে যোজ্যতা স্তর বলা হচ্ছে। তাহলে এখানে কক্ষপথ কয়টা আছে? 1 2 3, তিনটা আছে? আমার তো তা মনে হয় না। এখানে কক্ষপথ অ্যাকচুয়ালি কিন্তু দুইটা আছে। এই দেখো 1 নম্বর কক্ষপথ, এই যে 2 নম্বর কক্ষপথ। 1 নম্বর কক্ষপথ ইলেকট্রন কয়টা? দুইটা। একটু দেখাচ্ছি আমি। 2 নম্বর কক্ষপথ ইলেকট্রন কয়টা? 5টা। তাহলে এখানে যোজ্যতা কোনটা হবে? শেষ কক্ষপথটা। তাহলে শেষ কক্ষপথ কোনটা? 5 নম্বরটা। সরি 2 নম্বরটা, যেখানে ইলেকট্রন সংখ্যা কয়টা? 5টা। এখন এখানে কথা হচ্ছে যে ম্যাগনেসিয়াম এর প্রধান শক্তি স্তর কয়টি? ম্যাগনেসিয়ামের প্রধান শক্তি স্তর কয়টি? কোশ্চেনটা খুবই সিম্পল। প্রধান শক্তি স্তর বলতে কি বোঝায়? অথবা আমি বিষয়টাকে নাইট্রোজেনের মাধ্যমে বোঝাতে পারি। ওকে, ম্যাগনেসিয়াম দিয়ে ব্যাপারটা বোঝাই, সবাইকেই বোঝাচ্ছি একই কথা। ম্যাগনেসিয়াম এর অ্যাটমিক নাম্বার 12। দেন আমি যদি এটাকে ইলেকট্রন কনফিগারেশন করি মডার্ন সিস্টেমে 1s2 2s2 2p6 3s2, যেখানে বলছে যে এখানে শক্তি স্তর কয়টা। ঠিক আছে, শক্তি স্তরকে আরেক নামে ডাকা হয় অরবিট, এটাকে আরেক নামে ডাকা হয় তোমার কক্ষপথ, বাংলায় বলা হয় যেটা, আরেক নামে ডাকা হয় এনার্জি লেভেল বা এনার্জি শেল, সব একই কথা। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে যে তাহলে এই একটা কক্ষপথ, এখানে একটা কক্ষপথ, এখানে একটা কক্ষপথ, টোটাল কক্ষপথ কয়টা এখানে আছে? 3টা। তার মানে এখানে n এর মান, তোমরা জানো যে n বলতে কি বোঝায়? বিভিন্ন জায়গায় লেখা থাকে n, n = 1, n = 5, n = 3। n বলতে কি বোঝায়? নাম্বার অফ শেল, কক্ষপথের সংখ্যা। নাম্বার অফ শেল, কক্ষপথের সংখ্যা। তাহলে এখানে কক্ষপথের সংখ্যা কয়টা আছে? 1 2 3, কয়টা আছে? 3টা। খুব সিম্পল ব্যাপার। তুমি যে কোনো একটা অ্যাটম থেকে, যেমন যদি বলা হয় নাইট্রোজেনের বেলা, এখানে কক্ষপথ কয়টা আছে? 2টা। এই দেখো 2 এবং 5, জাস্ট এই দুইটা, এই যে 1 এবং 2, এই দুইটা কক্ষপথই আছে। এখানে 1 2 3 তিনটা আছে, অর্থাৎ এর মানে এখানে ম্যাক্সিমাম 3টা আছে। দ্যাটস আমি এখান থেকে বলতে পারবো এখানে কক্ষপথ কয়টা আছে? 3টা। এরপর একটা অবজেক্টিভ, অক্সিজেন 2- এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? ওকে, তো আমরা একটু দেখবো যে অক্সিজেন এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত। খুবই সোজা ব্যাপার এটা। নরমালি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, খুব ভালো করে খেয়াল করে দেখবা, এগুলো কোনো রকম পেঁচানো যাবে না। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p4, পারফেক্ট। ওকে, এখন অক্সিজেন 2- বলতে আসলে কি বোঝায় বলতে পারবা? অক্সিজেন 2- বলতে কি বোঝায়? এর অর্থ হলো অক্সিজেন 2টি ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। তোমরা কিন্তু জানো যে কোনো একটা মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে নেগেটিভ হয়, আর যখন সে ইলেকট্রন ত্যাগ করে তখন সে ধনাত্মক আয়নে পরিণত হয়, মানে পজিটিভ হয়। তার মানে অক্সিজেন যেহেতু 2-, তার মানে সেখানে 2টি ইলেকট্রন গ্রহণ করছে। নরমালি যদি অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি, তাকে 2 এবং তারপর কত? 6। আর কক্ষপথ কয়টা? 2টা। তাহলে অক্সিজেন 2- বলতে কি বোঝাচ্ছে? ও কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 2টি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ওর শেষ কক্ষপথে আগে ইলেকট্রন ছিল কয়টা? একটু তাকায় দেখো, আর শেষ কক্ষপথে আগে ইলেকট্রন ছিল 6টা। তাহলে অক্সিজেন 2- শব্দের অর্থ কি? যে বর্তমান ইলেকট্রন শেষ কক্ষপথে কয়টা? 6টা, এবং এক্সট্রা জুড়ে সে গ্রহণ করছে, তাহলে হইলো কয়টা? 8টা। অবশ্যই কোন একটা মৌল যখন অপর কোনো একটা মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে কিংবা ত্যাগ করে, যাই হোক না কেন, সেই ত্যাগ করা বা গ্রহণ করা, বিশেষ করে আমি গ্রহণ করা নাই বলি, সেই গ্রহণ যখন করবে তখন ইলেকট্রনটা কি প্রথম কক্ষপথে ঢুকবে নাকি শেষ কক্ষপথে ঢুকবে? শেষ কক্ষপথে ঢুকবে, কারণ শেষ কক্ষপথে তার অষ্টক ফুলফিল ছিল না। বিষয়টা খেয়াল রাখবা। কখনোই কোনো মৌলেরতেই কিন্তু এরকমটা কখনোই ঘটবে না যে কোনো একটা মৌলের কাছ থেকে ইলেকট্রন তুমি কারোর কাছ থেকে নিলা এবং ওই ইলেকট্রনটা তুমি তোমার ইচ্ছা মতো কোনো একটা কক্ষপথে বসাবা, ব্যাপারটা ঠিক এরকমটা না। তোমাকে সর্বদা শেষ কক্ষপথে ইলেকট্রন বসাতে হবে, অথবা তুমি যদি ইলেকট্রন ত্যাগ করো তাহলে তোমাকে শেষ কক্ষপথ থেকেই ত্যাগ করতে হবে। তুমি মাঝখান থেকে একটা কক্ষপথ ইলেকট্রন তুমি অতিরিক্ত হবে তোমার কাছে মনে হচ্ছে তুমি সরাই ফেলবা, এরকমটা হবে না। তোমাকে শেষ কক্ষপথেই সবকিছু করতে হবে, ত্যাগ করো বা গ্রহণ করো, অথবা যদি শেয়ার করো সেটাও শেষ কক্ষপথে, মাঝখানে কোনো কক্ষপথে ইলেকট্রন কখনোই শেয়ার করবে না। আচ্ছা, তাহলে এখানে অক্সিজেন 2- বলতে কি বলছে? অতিরিক্ত 2 ইলেকট্রন সে পাইছে, তার মানে এট প্রেজেন্ট বর্তমানে তার ইলেকট্রন বিন্যাস তাহলে কি হবে? 2-8 হবে, যা নিয়নের ইলেকট্রন বিন্যাসকে ফলো করে। নিয়নের ইলেকট্রন বিন্যাস কি 2-8 না? অর্থাৎ তার এখন কিন্তু 2p তে যদি আমি 2- হিসাব করতে চাই তাহলে এখানে কিন্তু আলটিমেটলি 6 হয়ে গেছে। ঠিক আছে, কারণ সেই 2 ইলেকট্রন এখানে গ্রহণ করছে। সো এর অ্যান্সারটা তাহলে কত আসবে? আমরা বুঝতে পারবো যে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা? আগে ছিল 2টা, এখন কয়টা? 8টা। আমাদের অপশনের ডি নাম্বার অপশনটা কারেক্ট। ওকে, এরপর কিছু ছোট ছোট বিষয়, এগুলো আমি একটু জানিয়ে রাখি।
ধাতু এবং অধাতু মিলে কি ধরনের তৈরি হয় বা কি ধরনের যৌগ তৈরি হয়? তোমরা জানো যে ধাতু এবং অধাতুর মধ্যে যে প্রকারের বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলা হয় এবং ওই যৌগটাকে বলা হয় আয়নিক কম্পাউন্ড। সেম ভাবে অধাতু যখন মিলিত হয় তখন সেখানে যে যৌগটা তৈরি হয় তখন সেটাকে কি বলা হয়? কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাংলায় বলা হয় এটাকে সমযোজী যৌগ। এগুলো খুব কমন বিষয়, এগুলো আমরা আলোচনা করতে হবে না। এরপর নেক্সট বলছে নিচের কোনটি দ্বিপরমাণুক মৌল, যেটাকে বলা হয় ডাই অ্যাটমিক এলিমেন্ট। ডাই অ্যাটমিক বলতে বোঝায় দ্বিপরমাণু। তো আমরা একটু জানার চেষ্টা করবো যে ডাই অ্যাটমিক এলিমেন্ট নিচের কোনটা। এখানে 4টা অপশন আমি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে বিচার করব যে এখান থেকে ডাই অ্যাটমিক মলিকুল বা দ্বিপরমাণুক মৌল নিচের কোনটা। ওকে, এই বিষয়গুলো জানাটা খুব দরকার। অবজেক্টিভ এগুলো কিন্তু আন্দাজে লাগানো যাবে না, তোমাকে বুঝতে হবে। বুঝতে না পারলে কনফিউশন কাজ করলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। ব্রোমিন, সোডিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম। সেখানে কোশ্চেন করা হলো বা ডায়াটমিক এলিমেন্ট কোনটা। ওকে, এখন দ্বিপরমাণুক মৌল বলতে কি বোঝায় আমাকে আগে এটা প্রথমে বুঝতে হবে, তারপর আমাদেরকে এটা বুঝতে হবে যে দ্বিপরমাণু কারা তৈরি করবে এবং শেষে এটা বুঝতে হবে যে দ্বিপরমাণুক তৈরিটা হবে কিভাবে। আমি কিন্তু বলছিলাম যে অবজেক্টিভ যখন আমি তোমাদের পড়াবো তখন আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা অপশনকে নিয়ে কিন্তু আমরা ট্রাই করবো না, বা জাস্ট খালি আমরা ব্যাপারটাকে মুখস্থের মধ্যে করে খালি খালি পড়ে পড়ে কিন্তু পার করবো না। আমাদেরকে একটা অবজেক্টিভ শেখার সময় এর আনুষঙ্গিক আশপাশে যত কিছু শেখা যায় আমরা চেষ্টা করবো। অর্থাৎ একটা বিষয় শেখার সাথে সাথে আমরা অনেক কিছু শিখে রাখবো। যদি এগুলো আমরা পারি, অনেকেই আছে আমরা এগুলো ভালো মতো পারি, এগুলো ভালো মতো আমরা বুঝি, তাদের তো এগুলো কোনো সমস্যাই না। বাট যারা ঠিক মতো আমরা বুঝি না বা যাদের কোনো একটা বিষয়ে কনফিউশন আছে তারা কিন্তু অনেক বেশি পরিমাণ সাফার করতে হবে তাদেরকে পরীক্ষার হলে বসে। আমি সেটা চাচ্ছি না। সো তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদেরকে একটু প্রপার কনসেন্ট্রেট হতে হবে আমার এই টপিকগুলোর উপরে। প্রত্যেকটা অবজেক্টিভ করতে হয়তো আমার অনেক সময় লাগবে। আমার একটা অবজেক্টিভের পিছনে কোনোটার 5 মিনিট ব্যাখ্যা দিতে হবে, কোনোটা 10 মিনিট, কোনোটা 2 মিনিট, এরকম টাইমটা ভ্যারি করবে এখানে। বাট তারপরেও তোমাদের যে কাজটা করতে হবে তোমাদেরকে একটু ভালো করে বুঝে বুঝে রাখতে হবে, যেন পরবর্তীকালে এই অবজেক্টিভগুলো তোমাদের সামনে আসলে কারোর যেন মিস না হয়ে থাকে। ওকে, সো আমি একটু দেখবো যে এখানে ডায়াটমিক এলিমেন্ট শব্দের অর্থ কি। এর অর্থ দ্বিপরমাণুক মৌল। এখন কথা হচ্ছে দ্বিপরমাণু কথাটা থেকেই কিন্তু একটা কথা যেটা আমরা বুঝতে পারছি, দ্বিপরমাণু তার মানে কি পরমাণু কয়টা? এখানে 2টা। দ্বিপরমাণু বলতে কি বোঝাচ্ছে? পরমাণু এখানে কয়টা? 2টা। এখন তাহলে ভাই পরমাণু এবং অণু ব্যাপারটা কি? অনেকের কাছে বিষয়টা কনফিউজড হয়ে যাও, আমি বিষয়টা একটু তোমাদের দেখায় রাখি। সাপোজ মনে করো H2SO4 সালফিউরিক অ্যাসিড, অথবা যে কোনো একটা দিতে পারে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে পরমাণু কয়টা, অণু কয়টা? কোশ্চেন করা হয়েছে তোমার কাছে, ভালো করে ব্যাপারটা বুঝো। এখানে অ্যাটম কয়টা আর মলিকুল কয়টা? তাহলে এখানে মলিকুল হলো এই টোটালটার সামনে কত লেখা আছে? মনে মনে 1 লেখা আছে। তার মানে এখানে অণু কয়টা? একটা। কিন্তু পরমাণু বিষয়টা কি, যে প্রত্যেকটা মৌলে কয়টা করে আছে সেটা হলো তার পরমাণু। তাহলে এখানে কয়টা? 2টা। সালফার মনে মনে একটা, 3টা, আর এখানে কয়টা? 4টা। মোট কয়টা? 7টা। যেমন এই দেখো CH3CH, কমন একটা অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। ওকে, তো এখানে যদি বলা হয় যে এখানে যদি তোমার 2 লিখে দেয় তাহলে সেক্ষেত্রে এখানে অণু কয়টা? 2টা। বাট এই অবস্থাতে এখন এখানে পরমাণু কয়টা? একটা, আর 3টা কয়টা? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। বুঝতে পারছো? তো পরমাণু বলতে বোঝায় যে ওই এলিমেন্টটা কয়টা আছে। সোজা কথায় বলতে গেলে ওই এলিমেন্টটা বা ওই মৌলটা কয়টা আছে সেটা হলো তার পরমাণু সংখ্যা। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি এখানে দেখব যে দ্বিপরমাণু কারা তৈরি করবে। এখন দ্বিপরমাণু জিনিসটা কি? সাপোজ মনে করো তোমার একটা এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটাকে বোঝাচ্ছি। একটা মৌল তার নিজের সাথে নিজে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার মাধ্যমে ওই মৌলটাই আসলে যেহেতু একই মৌল তার নিজের সাথে নিজেই পরস্পর যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার ফলে ওই উল্লেখিত টোটাল যে যৌগটা তৈরি করলো বা টোটাল যে বন্ডটা তৈরি করলো সেখানে যদি উভয় অষ্টক কাঠামো ফুলফিল করে তখন সেটাকে আমরা ডায়াটমিক এলিমেন্ট বলতে পারবো। বিষয়টা মনে হয় তোমরা বুঝলা না, আমি একটু ব্যাপারটা ভেঙে দেখাচ্ছি। সাপোজ আমি একটু ব্রোমিনকে নিয়ে একটু ট্রাই করবো, সবাইকে নিয়ে আমি যুক্তি দিব। ব্রোমিন 35, যদি আমি এটাকে সিম্পলি ইলেক্ট্রোমিনাস যদি করি তাহলে এটা আসবে এরকম যে 2, 8, 18, 7 এরকমটা আসবে। তুমি 1s2 2s2 মানে SPDF তুমি করতে পারো, করলে তুমি এটাই পাবা। মানে কক্ষপথগুলো যখন তুমি করবা তখন তুমি এটাই পাবা।
তো ব্রোমিনের সাথে আমি ব্রোমিনকেই যুক্ত করতে যাচ্ছি। তো ব্রোমিনের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 7টা। দেখো আমি ইলেকট্রনগুলো দিচ্ছি, 1 2 3 4 5 6 7। বুঝতে পারছো? আমি একটা ব্রোমিন নেব, ঠিক এর পাশেই 1 2 3 4 5 6 7। এরপরে কি ঘটবে? এই দুইটা ইলেকট্রন একটা আরেকটার সাথে পরস্পর শেয়ার করবে। এখন দেখো দেখি এই ব্রোমিনের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? আগে এই যে 6টা 7টা, এই যে একটা 8টা। এই ইলেকট্রনটা কিন্তু দেখো এই ইলেকট্রনটা ব্রোমিনের ঠিক আছে, কিন্তু এই ইলেকট্রনটা বর্তমানে ব্রোমিন, এই ব্রোমিনটা কি করছে? শেয়ার করছে। একইভাবে এই ইলেকট্রনটা তো ওই ব্রোমিনের ছিল, কিন্তু এই ইলেকট্রনটা বর্তমানে ওই ব্রোমিনও শেয়ার করছে। শেয়ার করার অর্থ কি? যে কেউ কাউকে দিচ্ছে না, কেউ কারোর কাছ থেকে নিচ্ছে না, বরং এখানে উভয়েরই উপকৃত হচ্ছে। ঠিক আছে? কেউ ইলেকট্রন যেমন আয়নিক বন্ধনের মধ্যে ইলেকট্রন সম্পূর্ণরূপে এখানে দেওয়া কিংবা নেওয়া ব্যাপারটা ঘটে, এখানে ঘটনা সেটা ঘটনা, এটা একটা কোভ্যালেন্ট বন্ড, সমযোজী যৌগ। এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে এখানে ইলেকট্রনটা সম্পূর্ণরূপে শেয়ার করবে, কেউ কাউকে দিবে না, কেউ কারোর কাছ থেকে নিবে না, জাস্ট নিজের কাছেই রাখবে এবং অপর একটা মৌলের ইলেকট্রন সে ইউজ করবে, আর অপর যে মৌলটা সে অপর একটা মৌলের ইলেকট্রন ইউজ করবে, অর্থাৎ প্রত্যেকের ইলেকট্রনটাকে ইউজ করতেছে। তাহলে এইখানে একটু তাকায় দেখো, এখানে ব্রোমিনের এই ব্রোমিনের শেষ কক্ষপথে 8টা, ইভেন এই ব্রোমিনের শেষ কক্ষপথে 8টা, উভয় ব্রোমিন কিন্তু এখানে অষ্টক কাঠামো পারফেক্ট ভাবে পূর্ণ করেছে। তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু বলতেই পারি এই যে যৌগটা, এটাকে আমরা একসাথে যখন লিখবো Br2। তাহলে এখানে একটা তাকায় দেখো, এখানে পরমাণু কয়টা? 2টা। আর 2টা পরমাণু থাকলে সেটাকে কি বলা হয়? ডায়াটমিক বলা হয়। তাহলে আমরা এই ব্রোমিনটাকে ডায়াটমিক এলিমেন্ট বলতে পারি না? অবশ্যই পারি। ব্যাপারটা পারফেক্টভাবে মিললো। তার মানে ডায়াটমিক বলতে বোঝাচ্ছে কি, যে যদি বিষয়টা একটু সহজে বলি তাহলে বিষয়টা হলো সেলফ বন্ডিং, অর্থাৎ নিজের সাথে নিজেই বন্ধন তৈরি করবে এবং এবং সেখানে কমপক্ষে জাস্ট 2টা থাকতে হবে, মোট 2টা হতে হবে, একটাই একটা। কারণ ডায়াটমিক, ট্রাইঅ্যাটমিক বা তোমার এরকমটা কিন্তু হওয়া যাবে না, জাস্ট ডায়ে থাকতে হবে, মানে 2টা অ্যাটম পরস্পরের সাথে পরস্পর যুক্ত হতে হবে। একাধিক হলে তখন কিন্তু আবার সেটাকে আমরা ডায়াটমিক বলতে পারবো না। ওকে, কিন্তু যদি আমি আর্গনকে নিয়ে একটু ট্রাই করি, আমি দেখতে পারবো আর্গন 18 ইলেকট্রনের যদি আমরা করি সিম্পলটা 2 8 8, তোমার কাছে কি মনে হয় আর্গনের সাথে আর্গন পরস্পর যুক্ত হবে? আমার কাছে তো মনে হয় না। কেন? কারণ এই আর্গনের শেষ কক্ষপথ ইলেকট্রন 8টা পারফেক্ট ভাবে পূর্ণ অলরেডি আছেই। ইভেন আমি যে পাশের আর্গনটার কথা বলি, ওর কি 8টা পূর্ণ নাই? ওরও আছে। তাহলে কারো কি দরকার আছে কারোর সাথে কোনো ইলেকট্রন শেয়ার করা বা ত্যাগ করা বা গ্রহণ করা? কোনোটাই দরকার আছে? কোনোটাই দরকার নাই। সেহেতু তাদের এইখানে কিন্তু কোনো প্রকারের কোনো বন্ধন তৈরি হচ্ছে না, তারা কখনোই একজন আরেকজনের কাছে কোনো ইলেকট্রন এর প্রতি কোনো ইন্টারাকশন তাদের ভিতরে কাজ করছে না। দ্যাটস ওয়াই আমি কিন্তু Ar2 কখনোই লিখতে পারবো না। যদিও Ar2 কখনোই কেন লিখতে পারবো না তার পেছনেও মলিকুলার অরবিটাল থিওরির মধ্যে অনেক ডিটেলসে ব্যাখ্যা আছে, কিন্তু সেগুলো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে হালকা কিছু জানতে পারবে, অতটাও ভালো হবে না, আরো হাই লেভেলে গেলে তুমি অনেক বেশি কিছু জানতে পারবে। সো হয়তো বা আমি আমার আদার্স কোনো ভিডিওতে এই টপিকগুলো আলোচনা করতে পারি, কিন্তু সেগুলো আসলে তোমাদের জন্য সুইটেবল না, কারণ সেগুলো তোমরা বুঝবে না, অনেক হাই লেভেলের উপরে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা ব্যাপারটা তাহলে মুছে দিচ্ছি, তাহলে আর্গন পসিবল না। এবার একটু ট্রাই করা যাক সোডিয়াম কি পসিবল। সোডিয়ামকে দেখো 11 ইলেকট্রনের যদি করে দেখো 2 8 1, তাহলে সোডিয়ামের শেষ ইলেকট্রন কয়টা? একটা। দিলাম একটা, আরেকটা সোডিয়াম দিলাম, যেহেতু ডায়াটমিকের কথা হচ্ছে আরেকটা সোডিয়াম নিলাম, এখানে একটা, এই একটা ধরলাম পরস্পরের সাথে শেয়ার করবো। ত্যাগ গ্রহণ তো এটা তো পসিবলই না, কারণ এটা তো হয় না। তাহলে কি তোমার কাছে মনে হয় উভয় ইলেকট্রন 8টি ইলেকট্রন পূর্ণ করছে? কোনোভাবেই সেটাও না। যেহেতু এখানে পূর্ণ হচ্ছে না, জাস্ট তুমি তোমার নিজের, এটা যদি একটা হাস্যকর ব্যাপার, সোডিয়াম বন্ড সোডিয়াম এভাবে কখনো হয় না, সেহেতু তুমি বুঝতেই পারছো এটা আসলে কখনোই পসিবল না। ইভেন সেম সিস্টেমে তুমি ম্যাগনেসিয়ামকে নিয়ে ট্রাই করে দেখো, ম্যাগনেসিয়াম 12 2 8 2, এখানেও পসিবল 2 ইলেকট্রন শেয়ার করবে, 4 হবে, অথবা ত্যাগ গ্রহণ করো 1 1 বা 1 3 হবে, কিন্তু 8 কিন্তু কোনোভাবে হচ্ছে না। আর তাছাড়া তো কখনো সম্ভবই না, কারণ এটা কিন্তু দুইটা কিন্তু পরস্পরের সাথে পরস্পর একদম ওভাবে হবে না, কখনো যুক্তই হতে পারবে না। যাই হোক, এখন তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে কিন্তু ঘুরে ফিরে আমাদের এই আর্গনটা যুক্ত হতে পারলো না, সোডিয়াম যুক্ত হতে পারলো না, ম্যাগনেসিয়াম যুক্ত হতে পারলো না, শুধুমাত্র ব্রোমিন পারলো। এখানে আরো কিছু কোশ্চেন মাথায় আসতে পারে, ভাই এই 4টা অপশনের মধ্যে না হয় ব্রোমিন এখানে ডায়াটমিক স্ট্রাকচার তৈরি করার ক্ষমতা রাখে, কিন্তু অন্য আরো কি কোনো এলিমেন্ট নাই যারা কিনা ডায়াটমিক স্ট্রাকচার তৈরি করার ক্ষমতা রাখে? সেগুলো সম্পর্কেও আমরা এখন একটু জানবো। তাহলে বিষয়টা জানতে পারলে দেখা যাবে যে তোমরা মোটামুটি তখন ওই টাইপ রিলেটেড যত অবজেক্টিভ আসবে সবগুলো নিখুঁতভাবে তুমি অনায়াসেই করে ফেলতে পারবে।
আমি মনে হয় মাত্র 3-4টা অবজেক্ট দেখাইলাম, তাই অলমোস্ট এত টাইম চলে গেছে। আসলে সমস্যা এটা এই জায়গায় যে একটা বিষয় পড়াইতে গেলে অনেক কিছু চলে আসে। আচ্ছা, আমি একটু দেখবো তাহলে ব্রোমিন ছাড়া আর কারা কারা আছে যারা কিনা ডায়াটমিক স্ট্রাকচার ফলো করে। ওকে, আমি তাদেরকে লিস্ট দিচ্ছি টুকটাক, এবং তারপরে কয়েকটা এখানে একটু আলোচনা করে দেখাবো। যদি এই আলোচনাগুলো কিছু অবজেক্টিভের মধ্যে পরবর্তীকালে আমাকে করা লাগতে পারে, সেটা আমি এখনই করে রাখতেছি। ফর এক্সাম্পল, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, এই 7টা তোমাদের লেভেলের জন্য পারফেক্ট ভাবে চলে যাবে। তার মধ্যে 4টাতে হ্যালোজেনই আছে, অর্থাৎ আমাদের 17 নাম্বার গ্রুপের এলিমেন্ট, যেটাকে বলা হয় 7n গ্রুপ। 7a, এই এ তো তোমরা বুঝবা না, পর্যায় সারণীর সময় আমি এই এ উপগ্রুপ এবং বি উপগ্রুপ সম্পর্কে একটু ব্যাখ্যা তোমাদের দিব না। পর্যায় সারণীর মধ্যে তোমরা যেটা পড়তেছো যে 18টা গ্রুপ, অরিজিনালি আসলে 18টা গ্রুপ বলা হয় না, পর্যায় সারণীর মধ্যে 8টা গ্রুপ আছে। অনেকে আমার এই কথার মধ্যে একটু হোঁচট খাবা, যাই হোক আমি বিষয়টা আলোচনা করবো, সমস্যা নেই। ওকে, তাহলে এগুলোই কমন ভাবে পরস্পরের সাথে পরস্পর নিজের সাথে নিজে যুক্ত হতে পারে। তবে কেউ কেউ এখানে একটু দাবি করতে পারে, ভাই তাহলে তো ভাই কার্বনেরও তো এই ক্ষমতাটা আছে, যেটাকে বলা হয় পাল্টা যুক্তি। কার্বনের ব্যাপারটা একটু আলাদা, এদের মতো না। কেন? এ কথা সত্যি যে কার্বন সেলফ বন্ডিং তৈরি করার জন্য বস, অর্থাৎ অর্থ হলো যে কার্বন নিজের সাথে নিজে যুক্ত হওয়ার মাধ্যমে বিশাল 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 বড় যৌগ তৈরি করতে পারে, তোমার আমার কল্পনার বাইরে। ওকে, যারা অর্গানিক কেমিস্ট্রি পড়ছো তারা কার্বন সম্পর্কে আশা করি তাদের বিরক্তির শেষ সীমানা নাই, অর্থাৎ তারা কার্বনের উপরে খুবই খুবই পরিমাণ ফেড আপ আছো। যারা অর্গানিক কেমিস্ট্রি পড়ছো তারা জানা বিষয়টা। কিন্তু এখানে একটা কোশ্চেন মাথায় আসতে পারে যে ভাই এগুলোর ডায়াটমিক স্ট্রাকচার তৈরি করবে, কিন্তু আমরা তো দেখছি যে কার্বন, যেটা আপনি বলেন সেল বন্ডিং এর ব্যাপারটা, কার্বন তো নিজের সাথে নিজে যুক্ত হওয়ার মাধ্যমে, যেটাকে বলা হয় ক্যাটিনেশন প্রপার্টিস, অর্থাৎ ক্যাটিনা শব্দের অর্থ শিকল, তোমরা এটা জানো হয়তো বা। সো কার্বন নিজের সাথে নিজে যুক্ত হওয়ার মাধ্যমে অনেক বড় যৌগ তৈরি করতে পারে। কিন্তু তাহলে আমি কেন কার্বনকে এই ডায়াটমিক এলিমেন্ট বলে বিবেচনা করছি না? তার ফার্স্ট কারণ, কার্বন সোজা কথায় বলতে গেলে C2 তৈরি করতে পারে না। তবে কার্বন অনেক বড় যৌগ তৈরি করতে পারে, নিজের সাথে নিজে যুক্ত হতে পারে, কিন্তু সকল ক্ষেত্রেই সেখানে দেখা যায় কি যে কার্বনের সাথে আরো কেউ না কেউ থাকে, অথবা কার্বন প্রত্যেকটা জায়গাতে 4টা করে বন্ড তৈরি করে। ব্যাপারটা বুঝতে পারছো? C2 অ্যাটলিস্ট সে কখনোই তৈরি করতে পারে না। তুমি নর্মালি চিন্তা করে দেখো, কার্বনের লাস্ট ইলেকট্রন কয়টা? 4টা, তোমরা জানো এটা। মনে করো 1 2 3, তুমি যেভাবে করে দাও আর কি, আমি জাস্ট এখানে 4 কোণে 4টা দিলাম। আরেকটা কার্বনকে ওভাবে করে দাও, সেটাও হবে না, 1 2 3 4 হবে না। আবার তুমি যদি মনে করো ভাই আমি এক কাজ করবো, আমি এরকম করে 4টা দিব আর এই কার্বন এরকম করে 4টা দিব, তাহলে মনে হয়ে যাবে, তা না। অর্থাৎ কার্বন নিজের সাথে নিজে কখনোই 4টা বন্ড তৈরি করতে পারবে না, সেটা সম্ভব না। যাই হোক, সো C2টাকে তুমি এর মধ্যে টেনে না আনলে তোমার জন্য বেস্ট হবে। তো এখানে কথা হচ্ছে যে তাহলে এরা প্রত্যেকেই তৈরি করবে। যেমন যদি আমি হাইড্রোজেনের কথা বলি, তাহলে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন পারফেক্ট তৈরি করে, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, ক্লোরিন, হ্যালোজেন যারা আছে সব সিঙ্গেল বন্ড, নিজের সাথে নিজে হবে যুক্ত এবং সবগুলা সিঙ্গেল বন্ড হবে। হ্যালোজেন আরো আছে কিন্তু সেগুলো খুব একটা ইউজফুল না। সেই তো সবগুলো আমরা ওটা দেখাই দিলাম। আমরা ব্রোমিনটা তো তখন করলামই, ওইটাতে করে দিয়েছি, দেখা যায়। ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন, আচ্ছা ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, ওকে। সো এরা প্রত্যেকের সাথে সেল বন্ডিং তৈরি করতে পারে। যেমন আমি যদি এই নাইট্রোজেনের কথা বলি, খুব সুন্দর হয় সেল বন্ডিংটা, নাইট্রোজেন নাইট্রোজেন। স্যার নাইট্রোজেনের লাস্ট ইলেকট্রন কয়টা? 5টা। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, পারফেক্ট ভাবে 8 পূর্ণ হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্য নাইট্রোজেন সেল বন্ডিং তৈরি করতে পারে খুব সুন্দরভাবে। সো আশা করি তোমরা ডায়াটমিক এলিমেন্ট বা দ্বিপরমাণুক বিষয়টা কি বুঝতে পারছো। দ্বিপরমাণুক বলতে বোঝায় যে শুধুমাত্র সে তার নিজের সাথে নিজে যুক্ত হওয়ার মাধ্যমে একটি ডায়াটমিক তৈরি করবে, অর্থাৎ তাদের সেখানে পরমাণু সংখ্যা শুধুমাত্র 2 হবে, 3 বা মনো এরকমটা না। মনো অ্যাটমিক ব্যাপারটা আলাদা। মনো অ্যাটমিক বিষয়টা কি? মনো অ্যাটমিক শব্দের অর্থ এক পরমাণু, অর্থাৎ যেমন সোডিয়ামকে আমরা মনো অ্যাটমিক বলতে পারি, ঠিক আছে, কারণ সোডিয়াম অপরের সাথে যুক্ত হয় না, ইলেকট্রন সেখানে সম্পূর্ণরূপে ত্যাগ বা গ্রহণ এই ব্যাপারটা ঘটে।
আর সোডিয়াম ও সোডিয়াম ইলেকট্রন ত্যাগই করে। আচ্ছা, আমরা এই বিষয়টাতে আর বেশি তর্ক বিতর্কে যাবো না, কারণ এটা তর্ক বিতর্ক করতে গেলে সারাদিন চলে যেতে পারে। আমরা নেক্সট অবজেক্টিভ দেখি কি করা যেতে পারে। যোজনী ইলেকট্রন সংখ্যা হতে সহজেই কোন মৌলের কি বের করা যায়? একটু সিম্পল অবজেক্টিভ। যোজনী ইলেকট্রন সংখ্যা থেকে সহজেই কোন মৌলের কি বের করা যায়? অপশনগুলো দেখো, তোমরা নিজেরাই পারবা। পরমাণু সংখ্যা, যোজনী, পারমাণবিক ভর, অণুর আকৃতি। ফার্স্ট কথা, এখানে অণুর আকৃতি হবে না। কেন? কারণ সাপোজ দেখা যাবে কি একাধিক মৌলের শেষ কক্ষপথ ইলেকট্রন একই আছে, বাট তারপরেও তাদের অণুর আকৃতি সর্বদা একই রকম হবে না। অণুর আকৃতি বিষয়টার মধ্যে আমি কিছু কথা বলতে চাই। বিষয়টা এরকম, তোমরা জানো যে পানির অণুর আকৃতিটা কিন্তু ভি শেপ। এখন অনেকেই আবার দাবি করে ফেলবা যে পানির অণুর আকৃতি ভি শেপ কেন? এর পিছনে ব্যাখ্যা আছে। এগুলো আসলে বললে বলা যাবে, শেষ করা যাবে না, ভিডিও শেষ করা যাবে না। H2O এই যেটা ভি শেপ, এই যেরকম, মানে উল্টা করে যদি ধরো ভি আর কি। আবার যদি আমি মিথেনের কথা বলি, CH4 যেটা আমাদের ন্যাচারাল গ্যাস, এটার অণুর আকৃতি হলো চতুষ্কলকীয়, টেট্রাহেড্রাল যেটাকে ইংলিশে বলা হয়। তারপরে তোমরা অ্যামোনিয়ার কথা তো শুনছো, হ্যাঁ অ্যামোনিয়ার কথা তোমরা সবাই শুনছো। NH3 যেটা, এটার অণুর আকৃতি হলো পিরামিডীয়। পিরামিডের মতো। আবার কার্বন ডাইঅক্সাইড যেটা, এটার অণুর আকৃতি হলো সরল রৈখিক। একই সাথে বেরিলিয়াম অক্সাইড, বেরিলিয়াম ক্লোরাইড, এটাটাও সরল রৈখিক। আমি অণুর আকৃতির মোটামুটি একটা লিস্ট দিব না তোমাদেরকে। এখানে অনেক কাহিনী আছে। এখানে অ্যাঙ্গেল উৎপন্ন হয়, এখানে অ্যাঙ্গেল উৎপন্ন হয়, এখানে অ্যাঙ্গেল উৎপন্ন হয়, এখানে অ্যাঙ্গেল উৎপন্ন হয়, ঠিক আছে? এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে তার অণুর আকৃতি নির্ণয় করা হয়, যেটাকে আমরা বাংলায় আরেকটা নামে ডাকি, এটাকে গাঠায়নিক সংকেত, ঠিক আছে? অর্থাৎ তাদের মানে গঠনের দিক থেকে, তাদের স্ট্রাকচারের দিক থেকে, তাদের বন্ড ফর্মেশনটা অ্যাকচুয়ালি কেমন। জাস্ট আমরা কি করি, জাস্ট আমরা খালি বন্ড ফর্মেশনটা করে ফেলি। এরকম করে কিন্তু ডিজাইন করে কিন্তু শেপগুলো কিন্তু আমরা দিই না, কিন্তু এই শেপগুলোর মধ্যে ডিজাইনও আছে, অনেক কিছু আছে। তোমরা ইন্টারমিডিয়েট থার্ড অধ্যায়ে অনেক ভালো জানতে পারো এই বিষয়গুলো সম্পর্কে। আচ্ছা, অণুর আকৃতি আমি একটা লিস্ট দিব না তোমাদেরকে, কোনটার কি আকৃতি, জাস্ট আমি একটু বলে রাখলাম। আচ্ছা, আমি ছিলাম যেখানে যে যোজনী ইলেকট্রন হতে সংখ্যা হতে কোন একটি মৌলের কি বের করা যায়? পারমাণবিক ভর। না, পারমাণবিক ভর বের করা সম্ভব না এটা, কারণ সাপোজ যদি আমি গ্রুপ 2 এর কথা বলি, গ্রুপ 2 এর প্রত্যেকটা লাস্টে কিন্তু ইলেকট্রন 2 আছে। সো প্রত্যেকের পারমাণবিক ভর কি বের করা সম্ভব? আদৌ পসিবল না। সেম কথা যদি আমি বলি, এরপর যেটা বলছে এখানে যে যোজনী ইলেকট্রন শেষ কক্ষপথের, এটাকে দেখে যোজনী ইলেকট্রন, যোজনী শেল। ও আচ্ছা, এটা তো বলেনি। আচ্ছা, পরমাণু সংখ্যা বলছে। পরমাণু সংখ্যা না বের করা যায় না, কারণ পরমাণু সংখ্যা শেষ কক্ষপথে অসম্ভব, এটা বড় বের করা যাবে না। নেক্সট যেটা আছে যোজনী, এটা পারফেক্ট আনসার। এই কথা সত্যি যে কোনো একটা মৌলের শেষ কক্ষপথ ইলেকট্রন কত আছে তা দেখে অবশ্যই আমরা তার যোজনী নির্ণয় করতে পারবো। যদিও বিষয়টা আমাদের একটি কাহিনী আছে, অর্থাৎ সে কার সাথে যুক্ত হচ্ছে এর উপরে অনেক সময় নির্ভর করে বিষয়টা। তোমরা জানো যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কিছু কিছু মৌল আছে, অর্থাৎ তারা তাদের একাধিক যোজনী শো করতে পারে, কার সাথে কখন কিভাবে যুক্ত হচ্ছে এর উপর ভিত্তি করে। ওকে, এরপরে এখানে বলা হয়েছে হাইড্রোজেনের যোজ্যতা কত? এটা তো মুখোমুখি পারবা। হাইড্রোজেনের যোজ্যতা 1। কেন? হাইড্রোজেনের ইলেকট্রন আছেই মাত্র একটা, আর যদি ইলেকট্রন বিন্যাস করো তখনও সেই একটাই পাবা, অর্থাৎ শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে মাত্র একটা। সো যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। সালফার ট্রাইঅক্সাইড এর সালফারের যোজনী কত? দেখা যাক আমরা এটা কিভাবে বের করতে পারি। সালফার ট্রাইঅক্সাইড সংকেত আশা করি তোমরা জানো, SO3 ট্রাই, যেহেতু একদম সিম্পলি তুমি এটাকে বন্ড ফর্মেশন করে ফেলো, সিম্পল ওইটা, ঠিক এরকমটা হবে। সালফারের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? চিন্তা করে দেখো, কয়টা? 6টা। তুমি এখানে ইলেকট্রন ইউজ করছো কয়টা? 1 2 3 4 5 6।
আর অক্সিজেনেরও কিন্তু শেষ কক্ষপথ ইলেকট্রন 6টা, কারণ সালফার বা অক্সিজেন তারা কিন্তু পর্যায় সারণী একই গ্রুপভুক্ত। 16 নম্বর গ্রুপে প্রত্যেকে আছে তোমাদের বই অনুসারে যদি বলতে যাই। আচ্ছা, তাহলে এখানে সালফার কি করছে তাকে দেখো ভালো করে, তার 6টি ইলেকট্রন, আর অক্সিজেনের যে 6টি ইলেকট্রন, মানে অক্সিজেনের প্রত্যেকটা অক্সিজেন 2টি ইলেকট্রনের সাথে আর সালফারের 2টি ইলেকট্রন এর মধ্যে একটা কম্বাইন করছে, অর্থাৎ এই 2টা অক্সিজেন তো অক্সিজেনের, আর এই 2টি ইলেকট্রন তো অক্সিজেনের, আর এই 2টি ইলেকট্রন কার? সালফারের। পরস্পরের সাথে পরস্পর এখানে কি করছে? শেয়ারিং করছে। এখানে ঠিক থাকে, এখানে ঠিক থাকে। তার মানে সালফার SO3 যখন তৈরি করে, সালফার ট্রাইঅক্সাইড যখন তৈরি করে, তখন তার যৌগিক ইলেকট্রন কয়টা হয়? কয়টা শো করছে সে? 6টা। সো এটা মুখে পারা গেল। এখান থেকে কয়েকটা বিষয় আমি একটু বলে রাখি, যদি এটা আমাদের এখানে যায় নাই, কিন্তু বিষয়টা একটু জানা দরকার। নেক্সট অবজেক্টগুলো আমাদের এরকম তোমাদের লাগবে ঘুরে ফিরে। বিষয়টা এরকম যে এখানে তোমাকে প্রশ্ন করা হতে পারে যেখানে বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলা বা লন পেয়ার ইলেকট্রন কতগুলা। দুইটা বিষয় বললাম, বন্ড পেয়ার অ্যান্ড লন পেয়ার। সো আমাদের একটু জানতে হবে যে বন্ড পেয়ার বা লন পেয়ার বিষয়টা কি। বন্ড পেয়ার বলতে গেলে বোঝানো হয় যে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা এখানে, আর লন পেয়ার বলতে বোঝায় নিঃসঙ্গ মুক্ত জোড় ইলেকট্রন এখানে কয়টা। তো দুইটা কোশ্চেনের অ্যান্সার আমরা একটু দেখব যে মুক্ত জোড় ইলেকট্রন কার। মুক্ত জোড় ইলেকট্রন হলো যে একটা বন্ড তৈরি করে ফেলছো, মানে একটা যৌগ তৈরি করে ফেলছো, সেখানে কিছু বন্ড তৈরি হয়ে গেছে, বন্ড তৈরি করা শেষ হয়ে যাওয়ার পর যে ইলেকট্রনগুলা কোনো বন্ড তৈরি করেনি, অর্থাৎ তারা মুক্ত অবস্থায় বিদ্যমান, এই ইলেকট্রনগুলোকে আমরা বলবো নিঃসঙ্গ মুক্ত ইলেকট্রন। অর্থাৎ যে ইলেকট্রনগুলো এখনো বন্ড তৈরি করেনি, তারা মুক্ত অবস্থায় আছে, এই ইলেকট্রনগুলো হলো মুক্ত ইলেকট্রন, যাকে ইংলিশে বলা হয় লন পেয়ার। সো 1 2 3 4 5 6, তাহলে এখানে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? 6 জোড়া। সালফারে চিন্তা করে দেখো, সালফারে কি মুক্ত ইলেকট্রন আছে? নাই, সালফারে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নাই, কিন্তু SO2 এর মধ্যে সালফারের মুক্ত ইলেকট্রন থাকে, যেটাকে আমরা সালফার ডাইঅক্সাইড বলে থাকি। একই সাথে যদি এখানে বলা হয় যেখানে বন্ধন জোড় কয় জোড়া, এটার অ্যান্সারও কিন্তু 6 জোড়া আসবে। কেন? কারণ সালফারের বন্ড কয়টা? 1 2 3 4 5 6, কয়টা বন্ড এখানে আছে? 6টা। এই জন্য সালফারের বন্ধন জোড় কয়টা এখানে? 6 জোড়া। এরপরে বলা হয়েছে কোনটি দ্বিযোজী মৌল, এটা তো তোমাদের একটু আগে, আচ্ছা, দ্বিযোজী কথাটার অর্থ কি? দ্বিযোজী এবং দ্বিপরমাণুক ব্যাপারটা আলাদা। দ্বিপরমাণুক হলো তার নিজের সাথে নিজে যুক্ত হবে, সেখানে অষ্ট কাঠামো ফুলফিল করবে, পারফেক্ট একটা কম্পাউন্ড হবে। কিন্তু দ্বিযোজী বলতে বোঝায় তার যোজনী 2, ত্রিযোজী বলতে বোঝায় তার যোজনী 3, পঞ্চযোজী বলতে বোঝায় তার যোজনী 5। বুঝতে পারছো? তাহলে এখানে এটা বলছে যে কোনটি দ্বিযোজী মৌল, বেরিলিয়াম, সিলিকন, সিলভার, বোরন। প্রত্যেককে ইলেকট্রন করবা, ইলেকট্রন করার পর তুমি দেখবা যে এখানে বেরিলিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রন 2টা আছে। আমি কিন্তু ব্যারিয়াম বলি নাই, বেরিলিয়াম বলছি, অর্থাৎ বেরিয়াম বলছি। বেরিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রন এখানে কয়টা? 2টা। সো তাহলে কিন্তু আমি কিন্তু বলতেই পারবো এখানে যে এটি একটা দ্বিযোজী মৌল। এভাবে তুমি কোন একটা মৌলের যোজনী নির্ধারণ করতে পারবে। এরপরে দেখা যায় B5 মানে বোরন 5, উপরে একটি স্টার চিহ্ন দেওয়া আছে, দিয়া বলছে যে এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি। বোরন 5 ইলেকট্রন করো তুমি একটু দেখো কি হয়, 1s2 2s2 2p1। এর উপরে স্টার চিহ্ন দেওয়ার উদ্দেশ্য কি? আসলে তোমরা জানো যে স্টার চিহ্নটা আমরা কোথায় ইউজ করি? যখন কোন একটা মৌলকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে নেওয়া হয়, অর্থাৎ কোন একটা মৌলকে যখন উত্তেজিত করা হয়, স্বাভাবিক অবস্থা থেকে যখন কোন একটা মৌলকে উত্তেজিত করা হয়, তখন সেখানে কিন্তু আমরা স্টার চিহ্নটাকে ইউজ করি। অর্থাৎ আমরা বোঝাচ্ছি যে মৌলটাকে আমরা এখন এক্সাইটেড করছি। এক্সাইটেড করলে তখন কি ঘটবে? শেষ থেকে যে ইলেকট্রনগুলা থাকবে, সেই ইলেকট্রনগুলো এমনভাবে ভেঙে যাবে যেন সেগুলো বিজোড় ইলেকট্রনে পরিণত হয়। এটা তো আছেই 1, এটা তার ভাঙার কিছু নাই। তার মানে 2s2টাকে ভাঙবো, 1s2 2s1। আর আমরা জানি কিন্তু p কে ভাঙলে px py pz নামক 3টা আবার সাবশেল পাওয়া যায়। তো সেগুলো থেকে যদি এখানে ইলেকট্রন, যেহেতু এখানে আমি 2 ছিল, আমি এখানে 1 লিখছি, এখানে তার আগে একটা 1 ছিলই, এখানে আর একটা 1 আসবে, আর এখানে 0, কারণ ইলেকট্রন তার নাই। ভাঙা মানে কিন্তু ব্যাপারটা এরকমটা না যে ইলেকট্রন সংখ্যা বাড়বে বা কমবে।
জাস্ট অ্যারেঞ্জমেন্টটা হবে, অ্যারেঞ্জমেন্টটা এই বিভিন্ন অরবিটালগুলোকে আবার যখন সাব অরবিটাল আকারে ভাঙা হয় তখন সেগুলোর মধ্যে তাদের অ্যারেঞ্জমেন্টটা খালি জাস্ট লেখাটা হবে। সো এখানে দেখো ইলেকট্রন বিজু ইলেকট্রন কয়টা আছে? 3টা। তো তাহলে এখানে যেটা প্রশ্ন করছিল যে এই যে এটা চাইছিল যে এইটার সঠিক ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি। তোমাকে বুঝতে হবে স্টারজিনো দেখেই যে তারা এখানে বর্তমানে এক্সাইটেড করতেছে। এক্সাইটেড করার পর তুমি যেটা পাবা যুক্তিতে সেটা তুমি দেখবা তোমার অপশন আছে কিনা, সেটাই হবে তোমার এক্সাক্ট আনসার। বোরন নাইট্রাইট যৌগে বোরনের যোজ্যতা কত? বোরন নাইট্রাইট, আমি নাইট্রোজেন ইলেকট্রোমিনাসটা একটু করি। আচ্ছা আমি দুইটা পাশাপাশি একটু দেখে। বোরন তো করলামই, বোরনের 5 ইলেকট্রন তুমি যদি সিম্পল ভাবে লেখো 2 3, এই দেখো এই যে প্রথমে 2 তারপর কয়টা? 3টা। আবার যদি আমি নাইট্রোজেনের কথা তুলনা করি 7 2 5, বোরন নাইট্রাইট এর সংকেত কিন্তু জাস্ট Bn, অর্থাৎ নাইট্রোজেন এর যোজনীয় এখানে 3, বোরনের যোজনীয় এখানে 3, এবং তারপরে কিন্তু তাদের মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণ যদি 3 3 তুমি কাটাকাটি করে ফেলো, একদম বেসিকটা আমি দেখাচ্ছি, তাহলে কিন্তু এখানে কোনো কিছু থাকে না। তাহলে এখানে যেটা বলছিল তারা যে বোরন নাইট্রাইট কোথায়, হ্যাঁ বোরনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 3টা। পারক্লোরিক অ্যাসিড যৌগে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? আমি এই যোজ্যতা ইলেকট্রনের একটা ব্যাপারে তোমাকে একটা সিম্পল একটা আইডিয়া দিয়ে দিই। একটা যৌগ থেকে তুমি কিভাবে, মোটামুটি একটা বড় যৌগ থেকে তুমি কিভাবে যোজ্যতা ইলেকট্রন বের করবা, একটু যদি মাথা খাটাতে পারো তাহলেই বের করতে পারবা। একটা ট্রিক্স বলতে পারো। পারক্লোরিক অ্যাসিডের সংকেত HClO4। কোশ্চেন করছে এখানে যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টা। সো তুমি একটা কাজ করো, জানা সংখ্যা বের করে ফেলো, মানে তুমি অক্সিডেশন নাম্বারটা বের করে ফেলো। x ধরো +1 + x + oxygen -2 into 4 equal to 0. So 1 + x - 8 equal to 0. তার মানে x - 7 equal to 0. So x equal to +7. So ক্লোরিনের চার্জ কত পাইলাম? +7. So যুক্তি এটাই আসবে যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7টা। বুঝতে পারছো? এই ট্রিক্সটার মাধ্যমে তুমি খুব সহজে যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবে। এখন তুমি যদি মনে করো ভাই আমি এইভাবে করে করতে চাই না, আমি এটাকে বন্ড ফর্মেশন করতে চাই, তুমি সেটাও করতে পারো। যেমন যদি এটাকে আমি একটু বন্ধন আকারে লিখতে চাই ব্যাপারটা, তাহলে এরকম আসবে যে ক্লোরিন এর সাথে 4টা অক্সিজেন যুক্ত হবে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, বন্ড হাইড্রোজেন। কি বোঝা বললা এটা? বিষয় এরকম যে এখানে ক্লোরিনের শেষ কক্ষপথ ইলেকট্রন সে 60টাকেই কাজে লাগাইছে। যদি আসলে এটা ClO4 এটা একটা ক্লোরাইড আয়ন, অনেক কাহিনী আছে ভিতরে, কিন্তু আমি তোমাদের এই জন্য এটা বললাম যেভাবে করে যৌগ টৌগ বানাতে গেলে খুব বিশৃঙ্খল একটা অবস্থা সৃষ্টি হবে। এই জন্য সব থেকে বেস্ট হয় তুমি জানা সংখ্যা বের করে ফেলো, দেন তুমি সেখান থেকে তাদের খুব সহজেই ওই মানটাকে দেখেই তুমি তার যোজ্যতা এটা বের করতে পারবা। যেমন এই যে আমি একটা উদাহরণ একটা বড় যৌগতে দেখাই, আমি কেন এই কথাটা তোমাকে বলছি আমি একটু দেখাচ্ছি, তা তোমার একটা আইডিয়া আসবে। এই একটা যৌগ পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটাকে বলা হয়, এখানে আয়রনের বা লোহার যোজ্যতা কত বের করতে বলছে। এখন এটা আমরা কিভাবে বের করতে পারবো? খুব বড় সড়ো একটা ব্যাপার, কোনো ব্যাপারই না, জাস্ট খালি এটাকে x ধরো। ওকে, পটাশিয়াম তো +1 তুমি জানোই, 3টা আছে × 3 প্লাস এটাকে তুমি x ধরছো। সায়ানাইডের চার্জ কিন্তু -1, তোমার মাইনাস, তার মানে প্লাস -1 × 6 = 0। সেখানে হচ্ছে 3 + x - 6 = 0। সো x - 3 = 0। সো x কত পাচ্ছি? +3। দেখো আমরা খুব সহজেই কিন্তু ওর চার্জটা কিন্তু বের করতে পারলাম। এই একই রকম সিস্টেমে তুমি চাইলে যে এটাও বের করতে পারো। সাপোজ আমি একটা যৌগ দিচ্ছি তোমাকে, K4FeCN4, জাস্ট একটা যৌগ আমি দিলাম, তুমি এখান থেকে বের করতে পারো। ওকে, আরো অনেক যৌগ আছে।
এই জন্যই যদি কোনো বড় যৌগ পাও সেক্ষেত্রে তুমি জারণ সংখ্যাটা বের করার মাধ্যমে তাদের যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে তা বের করে ফেলবা, দেখবে যে তোমার ঝামেলাটা খুব কম হবে। নিচের কোনটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না? চারটা অপশন আছে, চারটা অপশনকে আমরা লিখবো। যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না বলতে তারা আসলে কি বোঝাচ্ছে? নাইট্রোজেন, কার্বন, লেড, জিঙ্ক। নাইট্রোজেন, কার্বন, লেড, জিঙ্ক। ওকে, পরিবর্তনশীল যোজনী কারা বা এটা কাদের আছে, এটা কিভাবে হয়? মূল বিষয়টা হলো যদি কোনো মৌল তার একাধিক যোজনী শো করে তখন ওই মৌলটাকে পরিবর্তনশীল যোজনী প্রদর্শনকারী মৌল বলা হয়। অর্থাৎ যাদের একাধিক যোজনী আছে। নাইট্রোজেনের যোজনী তোমরা জানো 3 হতে পারে, 5 হতে পারে। কেন হতে পারে, কিভাবে হতে পারে তা কিন্তু তোমাদের কিন্তু আমি 9 লেভেলে ক্লাস 9-এ তোমাদেরকে আমি শিখাইছিলাম যে কোনো একটা মৌলের থেকে কিভাবে যোজনী মুখস্থ না করে তুমি কিভাবে করে কোনো একটা মৌলের যোজনী তুমি বের করতে পারো। ওকে, লেড এর যোজনী 2 হতে পারে, 4 হতে পারে। কার্বন এর যোজনী 2 হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম 4 হয়। কিন্তু জিঙ্কের যোজনী শুধুমাত্র 2। জিঙ্কের যোজনী শুধুমাত্র 2। তুমি যদি বলো ভাই 1 হবে বা 2 হবে বা 2 হবে বা 3 হবে এরকমটা না, আর যোজনী শুধুমাত্র 2, এক্স্যাক্টলি জাস্ট 2। তার মানে একটু তাকায় দেখো যে পরিবর্তনশীল যোজনীর মধ্যে যারা একাধিক যোজনী শো করে, এখানে 3, 5 মানে একাধিক আছে, এখানে 2, 4 একাধিক আছে, ওখানে 2, 4 একাধিক আছে, কিন্তু জিঙ্কের কিন্তু এটা হচ্ছে না। বুঝতে পারছো? তো জিঙ্কের যোজনী কিন্তু শুধুমাত্র 2, অর্থাৎ জিঙ্ক তার একাধিক যোজনী এখানে শো করতেছে, এখানে কেন সে কখনোই শো করে না। ওকে, কারণ একটা কথা একটু বলে রাখি তোমাদেরকে, এটা সিম্পল একটা বিষয়, জাস্ট আমি একটু বলে দিচ্ছি। যদি এটা আমি আগেও বলছিলাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 একদম পারফেক্ট হবে। দেখো 2 8 18 2 প্রত্যেকটা কক্ষপথ কিন্তু সুন্দরভাবে স্বয়ংসম্পূর্ণ আছে এবং শেষ কক্ষপথে শুধুমাত্র 2 আছে। যদি তুমি যেটাকে এক্সাইটেড করো তুমি শুধুমাত্র এই 4s2টাকে ভাঙতে পারবা, তুমি কখনোই 3d10টাকে ভাঙতে পারবে না, কিংবা ভাঙলেও লাভ নাই। কেননা আসলে গভীরে যাব না, কিন্তু গভীরে যেতে হয়। ডি কে এক্সাইটেড করলে 3dxy 3dyz 3dzx 3dx² y² 3dz² এই 5টা পাওয়া যায়। সো 10 ইলেকট্রনকে যখন তুমি এই 5টা ঘরে ফুল করতে যাবা তখন তোমাকে প্রত্যেকটা ঘরে 2টা করে কিন্তু হিসাবে আসবে। কোনো কিন্তু তুমি কিন্তু বিজোড় সংখ্যা কিন্তু পাচ্ছ না, সেটা তুমি এটাকে এক্সাইট করে বা তুমি যেটাই পড়ো না কেন সেটা কখনোই পসিবল না। অর্থাৎ জাস্ট এই 2ই পাওয়া যাবে, আর কিচ্ছু কখনো পাওয়া যাবে না জিঙ্ক থেকে। কিন্তু এদের থেকে যেগুলো বললাম সেগুলো পাওয়া যাবে। আরেকটা কথা, সুপ্ত যোজ্যতা নিয়ে একটা কথা হচ্ছে যে সুপ্ত যোজ্যতা বলতে আসলে কি বোঝায়? সুপ্ত শব্দের অর্থ কি? যেটা লুকায়িত থাকে, অর্থাৎ যেটা সুপ্ত অবস্থায় থাকে, যেটা হাইড করা থাকে, এটা সুপ্ত। ধর একটা অবজেক্ট তোমাকে করা হয়েছে হাইড্রোজেন সালফাইড, এখানে সালফারের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী নিয়ে অনেক পজিটিভ মাঝে মাঝে একটা অবজেক্টিভ আসে, আর অনেকেই আছে, যেমন কার্বন মনোঅক্সাইড, এখানে কার্বনের সুপ্ত যোজনী কত, আর অনেক আছে। তো সুপ্ত যোজনী বলতে আসলে কি বোঝায় একটু বিষয়টা বুঝি, তাহলে সবগুলোই পারো। সুপ্ত যোজনী হলো কোন একটা মৌলের সর্বোচ্চ যোজনী থেকে যদি তার সক্রিয় যোজনী বাদ দেওয়া যায় তখন তাকে সুপ্ত যোজনী বলা হয়। এইটা আবার কি বললেন, মাথার উপর দিয়ে গেল, লিখে দেখাচ্ছি। সুপ্ত যোজনী ইকুয়াল টু সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তাহলে সক্রিয় যোজনী কোনটা? যে যোজনীটা ওই যৌগতে তার অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ পানিতে সক্রিয়, অর্থাৎ যে যোজনীটা ওই নির্দিষ্ট যৌগতে তার বিদ্যমান রয়েছে সেটা হলো সক্রিয় যোজনী।
সর্বোচ্চ যোজনী কি? সে যদি একাধিক যোজনী শো করে থাকে তাহলে তার ম্যাক্সিমাম যে যোজনীটা আছে সেটাকে বলা হয় ম্যাক্সিমাম ভ্যালেন্সি, যাকে বাংলায় বলা হয় সর্বোচ্চ যোজনী। আবারও বলতেছি, সর্বোচ্চ যোজনী কি? সাপোজ আমি যদি সালফারের কথা বলি, সালফার 16, 2, 8, 6, তোমরা জানো যে সালফারকে, আমি দেখাচ্ছি না এটা, তোমরা জানো আশা করি, এক্সাইট করলে বা এর যুক্তি বের করলে 2, 4, 6 সালফার এর 3টা যোজনী পাওয়া যায়। তাহলে এখানে সালফারের সর্বোচ্চ যোজনী কত? 2, 4, 6, কোনটা? 6। তার মানে সালফার যেহেতু তার 3 টাইপের যোজনী শো করতে পারে, সালফার একটা পরিবর্তন যোজনী প্রদর্শন করে এর মতো। ইভেন যদি আমি ফসফরাসের কথা বলি, ফসফরাস অ্যাটমিক নাম্বার 15, 2, 5, ওর যোজনী কিন্তু 3ও হতে পারে, 5ও হতে পারে। তাহলে এখানে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। সর্বনিম্ন কত? 3। যদি সুপ্ত যোজনী বের করতে গেলে সর্বনিম্নটা আমাদের কাজে লাগে না, কিন্তু মূল বিষয়টা কি দাঁড়ালো যে সুপ্ত যোজনী আমরা কিভাবে করে নির্ণয় করব। এটা যে কোনো যৌগ থেকে বের করা যায়, তবে যেগুলো একটু কঠিন বেশি সেগুলোই পরীক্ষাতে আসে বেশি। যাই হোক আমরা একটু দেখবো যে আসলে মূল কনসেপ্টটাকে দেখবো, তাহলে এরপরটা পারবো। ওকে, হাইড্রোজেন সালফাইড নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। হাইড্রোজেন সালফাইড তুমি দেখেই বুঝতে পারছো যে এখানে হাইড্রোজেনের যোজনী 1 আর সালফারের যোজনী কত ইউজ করা হয়েছে? এখানে 2 ইউজ করা হয়েছে। তার মানে এই সালফারের যোজনী কত কত হতে পারে? 2, 4, 6, বাট এখানে ইউজ করছে কত? 2 ইউজ করছে। তার মানে এখানে সালফারের কোন যোজনীটা অ্যাক্টিভ আছে? 2 যোজনীটা অ্যাক্টিভ আছে। যদি এটা আসলে তার মিনিমাম যোজনী, অর্থাৎ সর্বনিম্ন যোজনী এটা, ঠিক আছে? তাহলে সালফার তার অ্যাক্টিভ যোজনী এই যৌগটিতে শো করেছে কত? 2 শো করেছে। তার মানে এটা হলো তার সক্রিয় যোজনী। এখন যদি আমি সুপ্ত যোজনী বের করতে চাই, তাহলে সর্বোচ্চ যোজনী আমাদের কত সালফারের? দেখো 6 মাইনাস সে বর্তমানে কত কাজে লাগাচ্ছে? 2। এখন যদি বিয়োগ করো কত আসবে? 4। তার মানে এই ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড যৌগটির মধ্যে সালফার এর সুপ্ত যোজনী অ্যান্সারটা কত আসবে? এক্স্যাক্টলি 4। সেম জিনিস তোমাকে যদি কার্বন মনোক্সাইডের কথা বলা হয়, তুমি দেখো কার্বন 6, 2, 4, কার্বনে কিন্তু যোজনী 2 হতে পারে, 4 হতে পারে। এখন কথা হচ্ছে যে 2 এবং 4 এর মধ্যে তার সর্বোচ্চ যোজনী কত? 4, এখানে কোনো সন্দেহ নাই। 4 মাইনাস কার্বন মনোক্সাইডের মধ্যে সে তার যোজনী কত ইউজ করছে? একটু টাকায় দেখো, এই যে এখানে যদি তুমি কার্বনের 2 আর ওর 2 যদি এখানে করো, তাহলে তো কার্বন মনোক্সাইড পাওয়া যাচ্ছে। তার মানে সেখানে তার যোজনী এখানে 2 ইউজ করছে। বিয়োগ করলে কত পাওয়া যাবে? 2 পাওয়া যাবে। তার মানে কার্বন মনোক্সাইডের মধ্যে তার সুপ্ত যোজনী কত? 2। এখন তুমি যদি PCl3 কে নিয়ে কাজ করো, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড, এই দুইটাও আমি একটু দেখায় রাখি, তাহলে বুঝতে পারবা। PCl3, PCl5। তাহলে PCl3 কথা যদি আমাদের বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, সেখানে ইউজ করছে কত? এই যে 3। তাহলে এখানে বিয়োগ করলে 2। কিন্তু PCl5 এর মধ্যে সর্বোচ্চ যোজনী 5, সে ইউজ করছে কত? 5ই ইউজ করছে, বিয়োগ করলে 0। তার মানে এইখানে তার সুপ্ত যোজনী 3, কিন্তু এখানে তার সুপ্ত যোজনী কত? 0। আশা করি বুঝতে পারছো যে সুপ্ত যোজনী কনসেপ্টটা কি। সুপ্ত যোজনী হলো সর্বোচ্চ যোজনী থেকে তুমি যদি সক্রিয় যোজনী বাদ দাও, তখন তুমি যে যোজনীটা পাবা সেটাকে বলা হবে ওই মৌলের সুপ্ত যোজনী। এভাবে তুমি যে কোনো যৌগ থেকে তার সুপ্ত যোজনী বের করতে পারবে। এই যেমন বলছে ক্যালসিয়াম ক্লোরাইড, এর ক্লোরিনের সক্রিয় যোজনী কত? ওই একই রকম, ক্লোরিনের সর্বোচ্চ যোজনী কত? সেই ঘুরে ফিরে কিন্তু তোমার একই পাওয়া যায়। আর FeCl2, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এর সূত্র যোজনী কত? সবগুলো আশা করি তোমরা এই কনসেপ্টে বের করতে পারবা, কারো সমস্যা থাকবে না। যেমন ফেরিক ক্লোরাইড এর সূত্র যোজনী তুমি যদি বের করো, এখানে 1 পাবা। আর যদি আচ্ছা, ফেরিক ক্লোরাইড তুমি 0 পাবা, আর ফেরাস ক্লোরাইডটা তুমি 1 পাবা, কারণ ফেরাসের মধ্যে তো FeCl2 আর ফেরিকের মধ্যে FeCl3। এভাবে তোমরা একটু ট্রাই করে দেখবা, তাহলে হয়ে যাবে। সালফাইড মূলকের যোজ্যতা কত? ফসফোনিয়ামের আধান কত? ফসফোনিয়াম যৌগ মূলকের সংকেত কোনটা? আচ্ছা, এই সবগুলো অবজেক্টিভ এক টাইপের, আমি সবগুলোর সম্পর্কে একসাথে আলোচনা করি।
NO3 PO4 CO3। আমি একটা রেডিক্যালস বা একটা যৌগমূলক লিখছি এখানে। এখানে যে যতগুলো যৌগমূলক লিখলাম প্রত্যেকের উপরে চার্জ সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন আছে। এটা পজিটিভও লিখি, নাহলে দেখতে খারাপ দেখা যাবে। ওকে, প্রত্যেকের উপরে চার্জ সংখ্যা ভিন্ন ভিন্ন আছে, কারোটা +1, কারোটা -1, কারোটা 3-, কারোটা 2-, এরকম। তাহলে এখানে মোট ব্যাপারটা যেটা দাঁড়াইলো সেটা হলো যে এদেরকে বলা হচ্ছে যৌগমূলক। যদি এদের সংকেত চাই, এদেরকে নিয়ে তোমাদের আমি একটা বক্স দিয়ে রাখছিলাম এবং প্রত্যেকটা বক্সের প্রত্যেকটা শব্দের অর্থর ব্যাখ্যা দিয়ে রাখছিলাম। আশা করি তোমরা এগুলো জানো, তোমাদের কাছে এগুলো অজানা কোশ্চেন না। কিন্তু আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে এদের যোজ্যতা কত। এখন আমরা তো কোনো একটা সিম্পল যৌগ থেকে যোজ্যতা নির্ণয় করা সহজে শিখলাম, এক্স ধরে বের করা যায়, কিন্তু এখানে সম্পূর্ণ যৌগটার একসাথে আমাদেরকে যোজ্যতা কত সেটা চাইছে। তাহলে আমি কিভাবে কি করব? খুবই সোজা একটা কথা, তোমাকে উপরে চার্জ সংখ্যা যা থাকবে বা তুমি যে চার্জটা জানো তোমার যুক্তি অনুসারে, সেই চার্জ সংখ্যাই হবে তার যোজ্যতা সংখ্যা। বাস, সিম্পল কথা। কথা বুঝতে পারছো? তোমাকে আর অত কষ্ট করে কোনো কিছু করতে হবে না। তুমি এরকম যোগমূলক যদি দেখো এবং সেখান থেকে তোমাকে যদি ওই যোগমূলক থেকে যোজ্যতা নির্ণয় করার কথা বলা হয়, তাহলে তুমি এভাবে করে বের করতে পারবে। অর্থাৎ তোমাকে যদি যোজনী বের করার কথা বলা হয়, এটা 1, এটা 1, এটা 3, এটা 2, এটা মানে SO3, SO2, SO4 যেগুলো আছে সবারই 2, বা তোমার আরো অনেকেই আছে, OH আছে, অ্যাসিটেট আছে, আর অনেকেই আছে। যেমন অনেক সময় একটা অবজেক্ট দেখলাম যে অ্যাসিটেট মূলকের বলা হয়েছে যে এর যোজনী কত। অ্যাসিটেট যেটাকে আরেক নামে লেখা হয় ইথানয়েট, তাহলে সেটা কি হবে? CH3C⁻⁻, এই যে পুরাটা, তার যোজনী কত হবে? 1 হবে। এটা কিন্তু একটা যৌগমূলক। এই যে মানে একটা অবজেক্ট, কমন একটা অবজেক্ট, ডাইক্রোমেট মূলকের সঠিক সংকেত কোনটা? আবার এখান থেকে চাইতেও পারতো এর যোজ্যতা ইলেকট্রন বা যোজনী কত। ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট, এগুলো তোমরা জানো। Cr2O7 2-, এটা ডাইক্রোমেট Cr2O7। আর পারম্যাঙ্গানেট যেটা MnO4-। এরপরে কিছু সংকেত চাইছি, সংকেত তোমরা পারবা। ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, এদের সংকেত পারবা না? এই যে ম্যাগনেসিয়াম নিবা, নাইট্রোজেন নিবা, দুজন দিয়ে পাল্টাপাল্টি করবে, 2, 3, বাস সংকেত পারবা। সংকেতগুলো এগুলো আমার দেখানো লাগবে না, পারক করে কিন্তু সংকেতটা দেখাইছি তখন। মার্কিউরিক সালফেট, মার্কারি এন্ড সালফেট মূলক SO4, বাস দুজন একটু একটু কাটা গেছে। যেমন এটা তোমরা অবশ্য জানো, যে সকল গ্যাস সমূহ রাসায়নিকভাবে সক্রিয় নয় তাকে কি বলা হয়? সে নিষ্ক্রিয় গ্যাস। এটা তো পারা যাবেই। ক্রিপ্টন এর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কতটি আছে? এটার সাথে সাথে একটা অবজেক্টিভ একটু আলোচনা করি। ক্রিপ্টন এর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কতটি আছে? 18 নম্বর গ্রুপ যেটাকে তোমরা বলছো, 18 নম্বর গ্রুপে একটা মৌল আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এরকম একটা মৌল আছে। এখানকার যতগুলো মৌল আছে এক্সেপশনাল হিলিয়াম, বাকি সবগুলো মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন অবশ্যই 8টা আছে, কোনো সন্দেহ নেই। 8টা আছে দেখে তাদের 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে। 8টা আছে দেখে তাদেরকে নিষ্ক্রিয় বলা হচ্ছে। 8টা আছে দেখে তারা অপর কোনো মৌলের সাথে যুক্ত হতে পারে না। যদি এই কথাটা 100% কারেক্ট না, আমি এই কথাটার মধ্যে আমি আর কথা বলতে চাচ্ছি না। এই কথার কথা বলতে গেলে আমার খুব লজ্জা লাগবে, কেননা আসলে ক্লাস 9-10 পর্যন্ত একটা স্টুডেন্টকে শেখানো হয় যে 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এরা কোনো যৌগ তৈরি করতে পারে না, অপর কারোর সাথে যুক্ত হতে পারে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কথাগুলো খারাপ না, কথাগুলো সঠিক, কিন্তু তোমরা হয়তো শুনবা যে এই মৌলগুলাকে বা এই 18 নম্বর গ্রুপকে কিন্তু একটা নামে ডাকা হয়, যার নাম হলো নোবেল গ্যাস। নোবেল শব্দের অর্থ কি? মহৎ কিছু বা অনেক বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে, এদেরকে কিন্তু নোবেল বলা হয়। সো ব্যাপারটা এরকম যে এই গ্রুপের নোবেল গ্যাস বলার পিছনেও একটা মজার একটা রহস্য আছে। প্রথম সব সায়েন্টিস্টরা মনে করতো যে এই গ্রুপের মৌলগুলো অপর কোনো মৌলের সাথে যুক্ত হতে পারে না, এরা প্রকৃতিতে নিজের মতো করে থাকে, কারোর সাথে কখনো এদের আসেও না, যায়ও না।
কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই গ্রুপের কিছু কিছু মৌল বিশেষ কিছু যৌগ তৈরি করে ফেলতেছে, যা দেখে প্রায় অবাক করা একটা ব্যাপার। এই জন্য আসলে পরবর্তীকালে এদেরকে নোবেল নামটা দেওয়া হয় তাদের বিশেষ একটা ক্ষমতার কারণে। কিন্তু এই কথা তোমাদের এখন জানার দরকার নাই যে আসলে তারা অযৌগ তৈরি করতে পারে, নাহলে খুব বেশি কনফিউজড হয়ে যাবা। এদের অনেকেরই যৌগ আছে, যেমন তোমার আর্গনের যৌগ আছে, তারপরে তোমার জেননের যৌগ আছে, ঠিক আছে, এদের যৌগ আছে। আবার কাউকে কাউকে তো তোমার ক্যাটালাইস্ট হিসেবে ইউজ করা হয়। যাই হোক, আর ওইদিকে আমি যাচ্ছি না। তার মানে যেহেতু 18 নম্বর গ্রুপে আছে নিয়ন, আর্গন, জ্যানন, রেডন, প্রত্যেকেরই কিন্তু শেষ ইলেকট্রন করতে হলে কয়টা আসবে? 8টা আসবে। হিলিয়ামকে বলতে চায় না, হিলিয়াম কিন্তু টোটাল এক্সেপশনাল। জেননের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা? আশা করি তুমি এটা পারবা। জেননকে ইলেকট্রন করবা, করে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা বের করে ফেলবা। আমার মনে হয় 18টা হবে। তুমি করে দেখো কয়টা হয়। রাসায়নিক বন্ধন কোন ধরনের বল? এটা একটা ফিজিক্সের মনে হয় একটা অবজেক্টিভ হয়ে গেল যে রাসায়নিক বন্ধন কোন ধরনের বল? বিকর্ষণ বল, আকর্ষণ বল, নিরপেক্ষ বল, মহাকর্ষ বল। ভুলে আবার কেউ মহাকর্ষ দাগায় এসো না, এটা কিন্তু মহাকর্ষ বল না। আচ্ছা যাই হোক আর কি, তাহলে রাসায়নিক বন্ধন কোন ধরনের বন্ধন? ফান একটা অবজেক্টিভ। এটার অ্যান্সার অবশ্যই আকর্ষণ বলই হবে, বিকর্ষণ বল হবে না। কারণ বিকর্ষণ যদি হইতো তাহলে কিন্তু একটা মূল আরেকটা মূলের সাথে কখনোই যুক্ত হতে পারতো না। যুক্ত হয় দেখে এটাকে আকর্ষণ বল বলা হচ্ছে। এটা তোমরা জানোই, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলা হয়। নিচের কোনটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক লাভ করে? কোশ্চেনটা সোজা, কিন্তু অনেকেই এই কোশ্চেনটাতে কনফিউজড হয়ে যেতে পারে। এটা নিয়ে একটা আলোচনা করবো। সো আমরা একটু জানবো যে নিচের কোনটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক কাঠামো পারফেক্ট ভাবে পূর্ণ করবে। 4টা অপশন দেখতে পাচ্ছি এখানে: লিথিয়াম, সোডিয়াম, ফ্লোরিন, ক্যালসিয়াম। সোডিয়াম, ফ্লোরিন, ক্যালসিয়াম। যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ করার কথা বলছে, ইলেকট্রন গ্রহণ করবে কারা? শুধুমাত্র ফ্লোরিন করবে, অন্য কেউ এখানে ইলেকট্রন গ্রহণ করবে? বাকিটা কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে। তার মানে অপশন শুধু বি কারেক্ট। এটা থেকে বুঝতে পারলাম। আর তাছাড়া অষ্টক কাঠামো যেহেতু কথা বলছে, সেহেতু ফ্লোরিনের নর্মালি শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। একটা গ্রহণ করলে 8 পূর্ণ হয়ে গেল। লিথিয়ামের কোনো প্রশ্নই আসে না, লিথিয়াম পজিটিভ। আর যদি এটা হতো তাও হতো না, কারণ শেষে ওর মাত্র ইলেকট্রন 2টা, সে তো আর 7টা গ্রহণ করবে না। সো সেই হিসাবে শুধুমাত্র ফ্লোরিন আনসারটা কারেক্ট। এরপর বলছে কোনটি আয়নিক যৌগ। সোজা কথায় বলতে গেলে যে যৌগের মধ্যে ধাতু এবং অধাতু থাকবে সেটা আয়নিক যৌগ, আর যেটার মধ্যে অধাতু এবং অধাতু থাকবে সেটাই সমযোজী যৌগ। অথবা তুমি দেখবে যে কোন যৌগের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করছে সেটা আয়নিক যৌগ, আর যে যৌগের মধ্যে দেখবে ইলেকট্রন শেয়ার করছে সেটা সমযোজী যৌগ। তাহলে বুঝতে পারবা। এখানে কিছু অপশন দিচ্ছে তারা: অ্যামোনিয়া, CH4, NaF and H2O। এই 4টা অপশন। তোমরাই বলো এখান থেকে কোনটা আয়নিক যৌগ। অবশ্যই এখানে কিন্তু শুধুমাত্র সোডিয়াম যে ফ্লোরাইড যে যৌগটা, বি নাম্বার, এটা আয়নিক যৌগ। বাদ বাকি দেখো সব জায়গায় অধাতু এবং অধাতু আছে, আর এখানে ধাতু এবং অধাতু আছে। আর তাছাড়া সোডিয়াম ধাতু, ফ্লোরিন অধাতু, সোডিয়াম শেষ ইলেকট্রন 1টা আর ফ্লোরিনের শেষ ইলেকট্রন 7টা, সেখানে আদান প্রদান করছে। সো এটা আয়নিক যৌগ। একটা বহুপদী অবজেক্টিভ করছে যে আয়নিক যৌগের বন্ধনের বৈশিষ্ট্য কি। আয়নিক যৌগের বন্ধনের বৈশিষ্ট্য হলো আয়নিক যৌগ খুবই শক্তিশালী। হ্যাঁ, এই অপশনটা কারেক্ট। এর বন্ধন ছিন্ন করতে প্রচুর শক্তি ব্যয় করতে হয়, এটাও কারেক্ট। বন্ধনে আয়নিক বন্ধনে প্রোটন সংখ্যার পরিবর্তন হয়, এই কথাটা কিন্তু কারেক্ট না। কারণ আয়নিক বন্ধনে কখনোই প্রোটন সংখ্যা পরিবর্তন হয় না।
ইভেন যে প্রকার বন্ধনগুলো আমরা নর্মালি দেখি এই বন্ধনগুলো কিন্তু পরমাণু সংখ্যা পরিবর্তন হয় না, সেখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা নিয়ে কাজ করতে হয়। সো এখানে শুধুমাত্র 1 এবং 2 নাম্বার অপশনটা কারেক্ট। আমাদের কেমিক্যাল বন্ডের জন্য সেকেন্ড একটা ভিডিও করতে হবে, কারণ এই অধ্যায়টা অনেক বড়, এই অধ্যায়টার মধ্যে থেকে অনেক কিছু জানার আছে। আমাদের এই ভিডিওটার সেকেন্ড পার্ট হবে কেমিক্যাল বন্ডের। সো আজকে এই পর্যন্তই, বাই।